একটা ছবি বদলে দিল জেতার কিছু মানে। উল্টো স্রোত হারিয়ে গেল সোজা স্রোতের টানে। জিততে গেলে লড়তে হবে বলছে কবির খান। খেলার মাঠে দেখিয়ে দেবে, লড়িয়ে দেবে জান। ভুলে যাবে জাতের কথা, এটাই আইডিয়া। সবার মুখে একই কথা, জাগবে ইন্ডিয়া। হ্যাঁ, আমরা আজকে যেখানে এসে উপস্থিত হয়েছি সেখানে আমাদের মধ্যে রয়েছেন রিটায়ার্ড এসবিআই অফিসার অসিত বরণ রায়। তার কাছে এসছি। তার কাছে আসার কারণ কি? তার কাছে আসার অনেক কারণ আছে। তিনি যে সমস্ত কাজকর্ম করছেন সেই কাজকর্ম সম্বন্ধে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে তার ছোটবেলা, তিনি কিভাবে তার শৈশব কোথায় কাটিয়েছেন সেই কথা আমরা তার কাছে শুনব। নমস্কার অসিতদা। নমস্কার, নমস্কার, নমস্কার। আমরা এই এই কথা কাহিনীর যে পর্বটা সেটা আপনার কাছে এসেছি। আপনি তো অনেক কাজকর্ম করেছেন, কিন্তু তার আগে আপনার কাছে শুনবো আপনি ছোটবেলাটা কিভাবে কাটিয়েছেন। আমার ছোটবেলাটা অ্যাকচুয়ালি কেটেছে হ্যাঁ। নর্থ ইস্টার্ন রিজিয়নে। আচ্ছা। তেজপুর বলে একটা জায়গা আছে, খুব সুন্দর শহর। পাহাড়ের উপরে একটা সুন্দর শহর, একটা এত সুন্দর শহর যেমন শিলং, গৌহাটি, ঠিক তার চেয়েও সুন্দর শহর একটা তেজপুর। তেজপুর শহরে বড় হয়েছি। সেখানে বাবা চাকরি করতেন, রেলওয়ে মেল সার্ভিসে। সেইখানে স্কুলে পড়েছি। আমার যে স্কুলটা ছিল সেই স্কুলটার নাম ছিল তেজপুর বেঙ্গলি বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল। তখনকার দিনে হায়ার সেকেন্ডারি ছিল ওটা। আর স্কুলটার এস্টাবলিশমেন্ট হয়েছিল 1936-এ। আচ্ছা। ব্রিটিশ পিরিয়ডের অনেক আগের স্কুল, বহু পুরনো স্কুল। খুব সুন্দরভাবে স্কুলটা সাজানো ছিল। সেই স্কুলে আমি আমার ব্রট আপ, সেখানে আমি বড় হয়েছি। সেখানকার মাস্টারমশাইদের কথা আজও মনে পড়ে। আচ্ছা, একটু স্মৃতি একটু বলুন না। আজও মনে পড়ে। হ্যাঁ, সেখানে তখনকার দিনে হ্যাঁ, সময়ের কথা। তখনকার দিনে মানে স্কুলে যদি যে কোনো অনুষ্ঠান হলে পরেই আমরা আমার সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিল। আচ্ছা। ওটা মূলত বয়েজ স্কুল, তো ওখানে গার্লসদের কোনো নেই। তো ওখানে ছেলেরা যারা ওখানে যে কোনো অনুষ্ঠান হলে পরেই আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে শিখিয়ে দিতেন কবিতা কীভাবে বলতে হয়, আবৃত্তি কী করে করতে হয়, নাটক কী করে করতে হয়। তো সেইখানে আমরা ছোটোবেলায়, আমরা ক্লাস 4-5-এ পড়ি, তখন আমাদেরকে উনি বলতেন যে এই আবৃত্তি করতে হবে। তো কে কে করবি, আমরা হাত তুলতাম। তার মধ্যে প্রতি 5-6 জনকে উনি বেছে নিতেন, তার মধ্যে আমিও থাকতাম। সেই মাস্টারমশাইয়ের নাম কি মনে আছে? হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম মনে আছে। আমরা গপ্প স্যার বলতাম, ওনার শর্ট নেম গপ্প স্যার। উনি গপ্প স্যার মানে গল্প করতেন। ও, গল্প স্যার মানে গল্প থেকেই গল্প। হ্যাঁ, ওনার আসল নাম আমরা কেউ জানতাম না। গপ্প স্যার মানে উনি ক্লাসে এসে গল্পের মাধ্যমে আমাদের পড়াতেন। মানে এই যে অনুশীলন, এই যে পড়াশোনার এত একটা টাফ সাবজেক্ট উনি পড়াতেন। হ্যাঁ, উনি জ্যামিতি পড়াতেন। তো জ্যামিতি তো অসম্ভব কঠিন। তো জ্যামিতি কঠিন, ওই জ্যামিতিদের মধ্যে যে গল্প হতে পারে, আমাদের এখন আমার মনে হয় যে আজকালকে কোনো মাস্টারমশাইরা করেন কিনা আমি জানি না, আমি শ্রদ্ধা রেখেই বলছি। উনি জ্যামিতি পড়াতেন, আমাদের বলতেন যে 2 sides of a triangle are greater than the third side। তখন তো বুঝতাম না যে দুটো ত্রিভুজের মাঝখান দিয়ে যদি একটা লাইন টানা যায়, সেই লাইনটা সবসময়ই দীর্ঘ হবে, মানে দুটো কোণার থেকে দীর্ঘ হবে। সেটা বুঝতাম না। উনি একটা গল্প বলতেন। একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, মাঠের চারদিক দিয়ে রাস্তা, আমরা চারদিক দিয়ে রাস্তা ঘুরে ঘুরে গেলে যে সময় লাগবে, হ্যাঁ, তার চেয়ে আমি যদি মাঠের মাঝখান দিয়ে কোনাকুনি যে চলে যাই তাহলে অনেক কম সময় লাগবে। অর্থাৎ ত্রিভুজটাকে যদি বাইফার্কেট করে দিই, 2 sides of a triangle আর গ্রেটার দেন থার্ড সাইড, থার্ড সাইডের চেয়ে অনেক গ্রেটার হয়। সেই জন্য এইভাবে গল্প করে, হ্যাঁ, ফুটবল খেলা হচ্ছে, তুই মাঠের মাঝখান দিয়ে যাবি, তখন কি করতে হবে, যখনই থামলো মাঠের মাঝখানে দৌড়ে চলে গেলাম। এইভাবে কি হতো, আমরা ছবিটা দেখতাম আর আমাদের জ্যামিতি লিখতে কোনো অসুবিধা হতো না। এই ছবি কি আপনি এই বয়সে দাঁড়িয়ে তার কথা মনে পড়ে? একদম মনে পড়ে, প্রতিদিন মনে পড়ে। আমি যখন নিজে পড়াই তখন আমি প্রত্যেক দিন পড়ান। হ্যাঁ, আমি ছাত্রদের পড়াই এখনো। বলুন না, সেই গল্পটা বলুন না যে আমি এখনো ছাত্রদের পড়াই। আমি আমার অনেক ছাত্র, প্রায় 30 থেকে 35 জন ছাত্রছাত্রী আছে আমার, এবং প্রত্যেককে আমি বিনা পয়সায় পড়াই এবং কারো কাছ থেকে কোনো পয়সা করি নিইনি। প্রত্যেকেই প্রায় দুস্থ অবস্থা থেকে আসা ঘরের ছেলে মেয়ে, এবং প্রত্যেকেই অসম্ভব ট্যালেন্টেড, প্রতিভা সম্পন্ন সব। হ্যাঁ, কিন্তু সেই প্রতিভাগুলো বিকশিত হচ্ছে না, হওয়ার জায়গা পাচ্ছে না এরা। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটাকে এইভাবে গল্প করে করে। আমাকে এসে বলছে আমি ইংরেজিটা পারি না। ঠিক আছে, পারবি। যে ছেলেটা ইংরেজিতে 8-9 পেত, সেই ছেলেটা মাধ্যমিকে গিয়ে দেখা যাচ্ছে লেটার পাচ্ছে। আপনি তার জন্য 1 পয়সাও নেন না? 1টি পয়সা নেই না, আমি আজ অব্দি নেইনি পয়সা। কোন ক্লাসে আপনি পড়াচ্ছেন? 9, 10, 11, 12 অ্যান্ড অনওয়ার্ডস, মানে বিএ, এমএ স্টুডেন্টও আসে আমার কাছে।
শুধু ইংরেজি পড়ার জন্য। শেক্সপিয়ারের কোনো গল্প পড়ছে, হয়তো বুঝতে পারছে না, চলে এলো আমার কাছে, স্যার আমাকে একটু বুঝিয়ে দিন, পরীক্ষা আছে সামনে, অনার্সে বুঝিয়ে দিলাম। আপনি শুধু ইংরাজিতেই পড়েন? ইংরেজিতে, শুধু ইংরেজিতে পড়ে। কারণ হচ্ছে ইংরেজি পড়ানোর একটাই কারণ, কারণ আমি যখন ব্যাংকে চাকরি করতাম তখন আমি দেখেছি যখন ইন্টারভিউ হতো, ইন্টারভিউ বোর্ডে যখন বসতাম, আমার কিছু কাজ থাকতো ওখানে, সেখানে আমি দেখতাম যে ছেলেমেয়েরা, বাঙালি ছেলেমেয়েরা, বিশেষ করে কলকাতার আশেপাশের বাঙালি ছেলেমেয়েরা যখন ইন্টারভিউ বোর্ডে আসতো, ইংরেজিতে কথা বলতে গিয়ে ওরা 4বার ঘাম মুছতো। আচ্ছা। অথচ বিহার থেকে বা পাঞ্জাব থেকে বা অন্যান্য স্টেট থেকে আসা ছেলেমেয়েরা কিন্তু অনর্গল ইংরেজিতে কথা বলে অনেক খারাপ রেজাল্ট করা সত্ত্বেও শুধু কথা বলার জন্য চাকরিটা পেয়ে যেত। আমার তখন কষ্ট হতো খুব। মানে সেই কষ্ট থেকে তো বুঝতে পারলেন? কষ্ট হতো যে এরা এত ভালো রেজাল্ট হতো, বলতে না পারার জন্য চাকরিটা করলাম। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি যদি কোনোদিন পারি, চেষ্টা করে যদি অন্তত একটা দুটো ছেলে মেয়েকেও যদি ইংরেজি শেখাতে পারি, তাহলে এরা অন্তত দাঁড়িয়ে যাবে। তো এরকম আমার অনেক এক্সাম্পলও আছে। আমার অনেক ছাত্রী না হলেও প্রায় ছাত্রীর মতোই, ওরা এখন দুজন আছে যাদেরকে আমি এখন মানে আমার আইডল মনে হয়। ওরা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার দুজনই এখন। ওরা আমার কাছ থেকে ইংরেজি শিখেছে, কী করে পরীক্ষা দিতে হয় ওরা জেনেছে, হাউ টু স্পিক ইন ইংলিশ, কী করে ইংরেজি বলতে হয়, কী করে ফেস করতে হয় ইংরেজিতে, কী করে ইন্টারভিউ বোর্ডে ইংরেজি বলতে হবে, সেগুলো সব শিখিয়ে দিতাম। এবং আজকে ওরা প্রতিষ্ঠিত, এবং ওরা বা আমার একটাই মেসেজ যে তোরা বাবা আমাকে দেখিস, ওরা বাবা আমাকে দেখছে। এবং একজনের বাবা তো বেলঘুরিয়া বাজারে মাছ বিক্রি করতো, ওর বাবা রোজই বলতো আমার মেয়েটা না লেখাপড়া শিখলেও কিন্তু চাকরি পাচ্ছে না। তখন আমি ওকে বলেছি মেয়েকে পাঠানো আমার কাছে আসতো। আমি ওকে ইংরেজিতে চেষ্টা করেছি, যতটা সম্ভব চেষ্টা করেছি। তারপরে ও খুব চেষ্টা করতো, মেয়েটা খুব চেষ্টা করে করে ও একটা চাকরি পেয়েছে, একাধিক চাকরি, একটা নয় একাধিক চাকরি পেয়েছে। শেষ পর্যন্ত ডিসিশন নিতে পারে না কোন যে কোথায় জয়েন করবে। আমাকে বলেছে আমি কাকু আমি কোথায় জয়েন করবো, আমি তোমার কোনটা ভালো লাগে, বলে আমার ব্যাংকে ভালো লাগে। কোন ব্যাংকে পেয়েছো? স্টেট ব্যাংকে পেয়েছি, জয়েন করো স্টেট ব্যাংকে। আপনার তো 2 মেয়ে, আমার সঞ্চারী এবং অন্তরা। অন্তরা। হ্যাঁ, তা ওদের সম্বন্ধে একটু বলুন না। সঞ্চারী অন্তরা আছে, সঞ্চারী এবং অন্তরা, এরা দুজনই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওরা এখন দুজনই ব্যাঙ্গালোরে আছে। ওরা দুজনেই মোটামুটি প্রতিভা সম্পন্না। মেয়ে, আমার বড় মেয়ে অন্তরা, সে এখন ক্লাসিক্যাল মিউজিক করছে কর্ণাটকে, এবং ওখানে অনুষ্ঠানও করছে, মোটামুটি ভালো ক্লাস। অনুষ্ঠানের কথা যখন আসলো, রিসেন্ট একটা অনুষ্ঠান করলেন, মানে রবীন্দ্র জয়ন্তী আর নজরুল জয়ন্তী, সেই ছাত্রছাত্রীদের দিকে করালেন নাকি না আমাদের অঞ্চলের সমস্ত ছাত্রছাত্রী? আচ্ছা। প্লাস আমি যার কাছে আবৃত্তি শিখি আচ্ছা এখনো, আচ্ছা, সেই মাস্টারমশাইয়ের একটা স্কুল আছে, আর কিছু ছাত্র এখানে অংশগ্রহণ করেছে। এবং আমাদের পাড়ারই আরেক ভদ্রলোক রতন দাস নাম, আচ্ছা, ওনার একটা স্কুল আছে গানের। ওনার এক ছাত্রী আমাকে বললো, উনি বললেন আমার এক ছাত্রী গান করবে। আমি কোনো কথা নেই, আসুন। উনিও গান, ওই মেয়েটাও গান করেছে, মেয়েটার বাড়ি কল্যাণী, এখানে অনুষ্ঠানে গান করেছে। রতন দাস নিজে গান করেছেন। এত ভালো লেগেছে ওনার অনুষ্ঠান দেখে যে আমার ছাত্রছাত্রীরা করছে, আমিও করবো। মানে আপনি শুধু এবার ইংরাজি শেখান না, আমার অনুষ্ঠানে তৈরি করার জন্য গান, কবিতা, বৌদিও কে সঙ্গে সহযোগিতা করেন? বৌদি তো সাধারণ। আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, আমাদের মধ্যে রয়েছেন ভাগ্যমণি রায়, তার কাছে কিছু শুনবো। অসিতদার সহধর্মিনী, এবার তার কাছেও তো অনেক কিছু অসিতদার সম্বন্ধে শুনতে হবে আমাদের, নাকি? হ্যাঁ, তা অসিতদার সম্বন্ধে শুনবো, এবং তিনি এই যে কিছুদিন আগে যে অনুষ্ঠানটা হলো সেটার ব্যাপারে কিছু শুনবো। নমস্কার বৌদি, তা আপনি কি কবিতা দিয়ে শুরু করবেন নাকি বলাটা, নাকি অসিতদার সম্বন্ধে বলবেন, কোনটা? দেখুন, অসিতদার সম্বন্ধে তো সবাই জানে, আর বলার কিছু নেই। আমাদের এই বাড়িটা একটা কালচারের বাড়ি আর কি, মানে সবকিছুই আর কি, পড়াশোনা থেকে শুরু করে গান বাজনা সবই, মেয়েদেরও আমি ওইভাবেই তৈরি করেছি, ওরা সবই জানে আর কি। আর তো ব্যাংকে যখন চাকরি করতো তখন থেকেই মানে পড়াতো, একদিন করে সপ্তাহে পড়াতো। তো আমি সেরকম কোনো ওকে ইয়ে করিনি। এখন থেকে কালচারের ব্যাপারে আমি খুব ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, আমি বিয়ের আগেও করতাম, আচ্ছা, এখন মাঝখানে আমি একটু ছেড়ে দিয়েছিলাম মেয়েদের পড়াশোনার জন্য। আমি ওইসব মানে করতে পারিনি, কারণ ওরা সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তে খুব চাপ ছিল। এখন দেখছি আমাদের আর সময় কাটে না, 2 মেয়ে বাইরে কি করবো, মানে রিটায়ারের পরেও আপনার সময় কাটানোর জন্য এখন প্রচুর সময়। আগে সময় ছিল না, এখন আমাদের প্রচুর সময়। আচ্ছা, এই সময়টা আপনারা কাজে লাগাচ্ছেন বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম। আমরা মিলে আবৃত্তি শিখছি একদিন করে, আর সপ্তাহে আমরা জোগাড় করতে যাই, এটাই হচ্ছে আমাদের রুটিন। আচ্ছা, তা ওই মাস্টারমশাই আসে, আমরা এই জন্য আমাদের আগের থেকে আমার আবৃত্তির নেশা, নাচের নেশা, বাচ্চাগুলোকে আমি নাচ শিখিয়েছি, তাও নিজেরাও পারে না।
কিন্তু আবৃত্তিটা আমার এখন তাহলে একটা শুনি, তাহলে একটু আপনারা শোনা না মানে। আমি কিছুটা শুনাই। হ্যাঁ শোনো না, ততক্ষণ তার মাঝখানে আমি একটু চাটা খেয়ে নিই। হ্যাঁ, একদম আচ্ছা না না ঠিক আছে, ঠান্ডা বলুন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া বোঝাপড়া কবিতাটা আছে। সরি, গীতাঞ্জলি নয়, এটা অন্য কাব্যগ্রন্থ। এটা হচ্ছে খেয়া কাব্য। কাব্যগ্রন্থ বাদ্য নাম। আচ্ছা কাব্যগ্রন্থ বাদ দিয়ে দিলেন, বোঝাপড়া কবিতাটা সবাই জানে। শুনুন। হ্যাঁ শুনুন। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সহজ। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকি আছে, কেউ সে কি পয়সায় ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমার হাল, কতকটা এই ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভুলে কত করবে, পরের ভুলে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে হয়ে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। বাহ, আপনারা শুনলেন বৌদির আবৃত্তি শুনলেন। এইবার অসিতদার কাছে শুনবো তার বাবার কথা। বাবার কথা শুনবো, কেননা বাবার কথা শোনার কারণটাও আছে, আপনারা সেটা বুঝতে পারবেন। অসিতদা কেন তার বাবার কথা বলবেন সেটাও আপনার খুব একটা বড় ব্যাপার আছে। তা অসিতদা আপনার বাবার সম্বন্ধে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, আমার বাবা ছিলেন অ্যাকচুয়ালি স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা। বাবা অনেকদিন জেল টেল খেটেছেন, বহু বছর জেল খেটেছেন। এখানে বহু জেলে উনি ছিলেন এবং ওনার জীবনের বহু অভিজ্ঞতা আমরা মাঝে মাঝে শুনতাম। এই স্বাধীনতা বিপ্লবী জীবনের অভিজ্ঞতা আমরা শুনতাম। এবং সবচেয়ে বড় কথা যেটা, সে বাবা ছিলেন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং উনি অঙ্কে পেয়েছিলেন 99, সেই মার্কশিটটা আমার কাছে আছে এখনও। প্লাস সংস্কৃতে 99, ইংরেজিতে 99, এরকম স্টুডেন্ট ছিলেন বাবা। তা আমরা অ্যাকচুয়ালি আই এম দি ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। আমি সেইভাবে কিছু করতে পারিনি, বাবার মতো ছাত্র হতে পারিনি। কিন্তু বাবা যেভাবে এই এত ভালো ছাত্র হওয়া সত্ত্বেও উনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়াতে আর বিশেষ কিছু এগোতে পারেননি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি করতেন। বাবার নামটা? বাবার নাম হচ্ছে শ্রী বীরেন্দ্রচন্দ্র রায়। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার আগে উনি ওই একটা স্কুলে চাকরি করতেন। সেই স্কুলটার নাম ছিল ইন্দ্রনারায়ণ একাডেমি, সেটা আসামে। হ্যাঁ, বিলাসীপাড়া বলে একটা জায়গা। সেইখানে উনি অনেক বছর চাকরি করেছেন, মাস্টারি করতেন, ইংরেজি পড়াতেন। বাবা ইংরেজি শিক্ষক ছিলেন। বহু ছাত্রছাত্রীকে বাবা বিনা পয়সায় পড়াতেন এবং সেখান থেকে আমার অনুপ্রেরণা পাওয়া যে বিনা পয়সাও মানুষকে পড়ানো যায়, যদি ইচ্ছা থাকে মানুষ করা যায়। এবং বাবা দেখতাম বাড়িতে হরদম প্রচুর ছাত্র আসতো, একেবারে ডাউন টুডেন, হয়তো খাওয়াই জুটেনি, হয়তো বলতো, বাবা বলতো এই খেয়ে যাবি, কিন্তু খেয়ে যাবি, ভাত খেয়ে যেত। কেউ বাড়িতে বৃষ্টি পড়ে, জল পড়ে, তার বাড়িতে পড়ার জায়গা নেই, সেই ছেলেকে বাড়িতে রাখতে বলে, রাত্রে আমার বাড়িতে থাকবি, তুই বইপত্র নিয়ে আয়। এরকম আমি দেখেছি, এটা আমার দেখা। এবং সেইখান থেকে আমি ছোটবেলা থেকে এইসব দেখে দেখে আমি অনেকটা অনুপ্রাণিত হয়েছি বাবার কাছ থেকে, যে এইভাবেও মানুষকে সেবা করা যায়। পরবর্তীকালে বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন বাবা এই অনেক ছেলে মেয়েকে বিনা পয়সায় পড়াতেন। বাবা পয়সা নিতেন না, কারো কাছ থেকে পয়সা নিতেন না। প্রচুর ছেলে মেয়ে বাবার মানুষ হয়েছে বাবার হাত দিয়ে। বাবা মারা যাওয়ার পরে যখন টিভিতে, আনন্দবাজার পত্রিকাতে, বিভিন্ন জায়গায় যখন ব্রডকাস্ট হয়েছে, জিনিসটা এসছে, কোথা থেকে ছাত্ররা সব চলে এসছে, ছাত্র সব চলে এসছে। আমরা তো চিনিও না, জানতামও না। এসে কান্নাকে দাঁড়িয়ে ঘরের কোণে দাঁড়িয়ে কাঁদছে, বলে এরকম মাস্টারমশাই চলে গেল, লাস্ট দেখাটাও দেখতে পারলাম না, জানতামও না যে মাস্টারমশাই এত অসুস্থ। হ্যাঁ, অনেকে বিদেশেও থাকে। তো এইটা আমাদের একটা গর্ব। বাবা আমাদের কাছে একটা কি বলবো, একটা বিশাল আদর্শের মানুষ। এবং ওনার গীতা, বাইবেল এবং কোরআন মুখস্থ ছিল। গীতার প্রতিটি শ্লোক ওনার মুখস্থ ছিল। একজন মৌলভী সাহেব ছিলেন ওনার বন্ধু, উনি মাঝে মাঝে আসতেন আমাদের বাড়িতে। উনি এসে কোরআনের কোট করতেন। বাবা বলতো যে তোমার এই কোরআনের লাইনটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি আমার গীতা দিয়ে। বাবা গীতা দিয়ে ওটা ব্যাখ্যা করে দিত। তা আবার বলতো, দেখো তুমি টেস্টামেন্টের অমুক জায়গায় গিয়ে দেখো, এইখানে এই কথাটাই লিখেছে। মানে এই যে মিলন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের যে মূল ব্যাপারটা এক, সেটা বাবা জানতেন। এবং জেলখানায়
বাবাকে এক আইরিশ টিচার, হ্যাঁ, এবং হোমিওপ্যাথ প্র্যাকটিশনার, একই মানুষ, হোমিওপ্যাথি প্র্যাকটিসও করতেন প্লাস টিচারও ছিলেন। বাবাকে ওই আইরিশ ভদ্রলোক গীতা পড়াতেন, বেদ পড়াতেন, বেদান্ত পড়াতেন, মানে কি করেননি জেলখানায় সব পড়েছে। আর তখনকার দিনে ছাত্র তো এরকমই ছিল। দীনেশের যেদিন ফাঁসি হয়, না হ্যাঁ দীনেশের যেদিন ফাঁসি হয় সেদিন এই কলকাতা আলিপুর সেন্ট্রাল জেলে বাবা ছিলেন, এবং গরাদ ভেঙে যাওয়ার মতো বন্দে মাতরম ধ্বনিতে এরকম শুনেছি বাবার কাছে। আমার গায়ে এখনো কাটা দেয় কথাগুলো মনে পড়লে পড়ে। তো এইরকম মাপের মানুষের ছেলে আমি, কিন্তু আমি সেই হিসাবে আমি কিছুই না, নাথিং। আচ্ছা আচ্ছা, অসিতদা বলছে উনি কিছুই না। আপনারা কি জানেন অসিতদা কবিতা লেখেন? জানেন? আপনারা জানেন না, যেমন একটা কবিতা আছে দাগ, যদি দাগ রেখে যেতে চাও তবে লাঙ্গলের ফলাটা আরো তীক্ষ্ণ করে নাও, শক্ত জমিতে। হ্যাঁ হ্যাঁ, যদি দাগ রেখে যেতে চাও তবে লাঙলের ফালটা আরো তীক্ষ্ণ করে নাও, শক্ত জমিতে কঠোর হও, অথবা ভিজিয়ে নাও যতটা সম্ভব নরম করো জল ঢেলে সব রুক্ষ মাটি। একদিন সময়ের স্রোতের অনুকূলে বয়ে যাবে সব আবর্জনা, অযাচিত কচুরিপানাও ভেসে যাবে মোহনার দিকে। শ্রাবণের ধারায় সিক্ত হবে মাটি, বহু প্রতীক্ষিত, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল, সময়ের স্রোতের যত, আচ্ছা কী বলে কোথায় গেল, অযাচিত কচুরিপানাও ভেসে যাবে মোহনার দিকে, শ্রাবণের ধারায় সিক্ত হবে মাটি, বহু প্রতীক্ষিত ফসল ফলবে একদিন এই কঠিন কঠোর মাটির বুকে, ফুলে ফলে ভরে যাবে সমস্ত দিক, মঞ্জরিত সমস্ত শাখায় শাখায় দলে দলে ছুটে আসবে অলিদল। আর আল পথের ধার ঘেঁষে দাগ রেখে জোনাকিরাও জ্বলে ওঠে, স্বাগত জানাবে আগামী প্রজন্মকে। তাহলে অসিতদার কবিতা আপনারা শুনলেন। এইবার তার সঙ্গে অসিতদাদের বাড়িতে আরেকজন মানুষ আছেন যিনি আমাদের খুব সাহায্য করছেন বিভিন্ন কাজে। দেখি এই বৌদির সঙ্গে একটু কথা বলবো। বৌদি, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে ঝোবা নন্দী। আচ্ছা, আপনি অসিতদারকে সঙ্গে কতদিন রয়েছেন বাড়িতে? আমি তো 18 বছর হতে আমি করছি, রান্নার কাজ করছি। কিন্তু আমাদের আমাকে ভীষণ বোনের মতন ভালোবাসে দাদা বৌদি। মানে কাজের লোক যে আমি, সেই কাজের লোক কোনো মনে করেন না, নিজের বোনের মতনই দেখেন। তাদের মেয়েরা অন্তরা, ডল সঞ্চারী, ও আমার নিজের মেয়ের মতন ওকে ভালোবাসি আমরা। ওরাও আমাকে পিসি পিসি বলে ওরা খুব ই করে, ভালোবাসে। আমি এই বাড়িতে কোনোদিন ছাড়বো না, ওরা খুব ভালো লোক, খুব ভালোবাসে। হ্যাঁ, এই বলে উনি আমার কবিতাও পাঠ করেন, এই অনুষ্ঠানে কবিতাও পাঠ করেছেন। যাই হোক, আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা একটু শেষ করবো বৌদির কবিতা দিয়ে। বৌদি আপনার কবিতা শুনিয়েছেন আপনাদের, আরেকটা কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই। আমরা এই যে চেষ্টাটা করছি, কিছু মানুষ যারা, যে মানুষগুলো প্রতিনিয়ত সমাজের কাজ করে চলেছে কিন্তু তাদের কথা আমরা সেভাবে জানি না, সেই সমস্ত মানুষকে আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন এই আশা রেখে আমাদের বৌদির কবিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা শেষ করতে চলেছি। বৌদি, আপনি কি তৈরি? কবিতা, হ্যাঁ, কবিতা বৌদি কবিতা নিয়ে তৈরি, আমরা এই কবিতা দিয়ে শেষ করব। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা কালো বস্তির পাঁচা। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা কুকুর তোমার কি বর্গ, মা গো এত ডাকি খিদে দেবটা কি বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখি। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা, খিদের দেবতা সে কি একেবারে কালা। বাছারে আমরা অচুত, তাই যেভাবে যতই ডাকো কোন দেবতাই বস্তিতে আসে না কো। আয় রুদ্দুরাই, আয় আমাদের ন্যাংটা কুকুরি নোংরা বিছানায়,
আই রোদ্দুর বস্তিতে আধ মরাই খুকুরি ঠোঁটে একটু চুমুর স্বস্তি দেই। আই লক্ষ্মী আই রে সোনা, এইটুকুতেই জাগ যাবে না। আই রোদ্দুর আই, দারুণ শীতে খুকুমোদের ঠান্ডা হয়ে যায়। আই রে শীত মারিয়ে ভয়ের জুজুদাই নিবুড়ির চুল ধরে দে দাঁড়িয়ে। আই লক্ষ্মী আই রে সোনা, রাত গেলে কি ভোর হবে না। শূন্য খান শূন্য বাঁচা শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর কোন কঠিন জ্বর। এই ঝাঁটা উল্লা থেকে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরে উপসে দিন গেলে। বৃষ্টি পরে তাহার টুকুর আমি কি তোর মা, চোখের জলে ঘর ভেসে যায় তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও 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 কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ বরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা, ঝাঁটা সইলাম লাথি সইলাম, কি জন্য শোনা। আমাদের অনুষ্ঠান শেষ। আপনারা কবিতাটা শুনলেন, অনুষ্ঠানটা দেখবেন এবং কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমি আমার শ্রদ্ধেয় দাদা অসিতদাকে আমার লেখা সারাটা বেলা ছড়ায় ফেলা বইটা তুলে দেবো। অসিতদাকে পুরো বইটা গ্রহণ করতে, আপনি বইটা পড়বেন, ঠিক আছে? সঙ্গে আমিও একটা আমার ছোট্ট লেখার বই জয়ন্তকে দিলাম। হ্যাঁ, এবারের বইমেলাতে বেরিয়েছে বইটা, সামান্য লেখা, তবুও জয়ন্তর মাপে তো লিখতে পারি না। এত সুন্দর ছড়া, আমি ছড়াটা খুলে প্রথম ফেসবুক খুলে ছড়াটা দেখি কোথায় ছড়াটা আছে, খুঁজি জয়ন্ত লিখলো কিনা। হ্যাঁ, এবং আজকেও বলছিলাম যে অসাধারণ লিখছে ও বলছে যে এত সুন্দর ছড়া লিখে বই আছে না। আমি হ্যাঁ, বই আছে তো। আজকেই বলছিলাম। যাক, ভালো হলো। হ্যাঁ, অশেষ ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, জয়ন্তকে বিশেষ করে, আর আমার ভাই যে ক্যামেরাম্যান রাজদীপকে। যাক, আজকের এই সকালটা একটু অন্যরকমভাবে কাটলো। আর আমার ছেলে মেয়েদের জন্য আমি আশা করব ওনারা যেন প্রার্থনা করেন এই ছেলে মেয়েগুলোকে, যাদের আমি পড়াই, যারা আমার খুব কাছের, আমার বুকের কাছের ছেলে মেয়ে, সব প্রাণের চেয়ে অধিক প্রিয়। এরা যেন ভালো হয়, মানুষ হয়। আমি চেষ্টা করছি প্রাণ দিয়ে এদেরকে বড় করার চেষ্টা করার। অনেক সম্ভাবনা আছে এই ছেলে মেয়েগুলোর মধ্যে। 30 থেকে 35 জন ছেলে মেয়ে আমার বাড়িতে হরদম আসা যাওয়া করছে। আমি এদেরকে দেখছি, লালন করছি, চেষ্টা করছি এদেরকে বড় করার। দেখা যাক কতদূর করতে পারি। যদি যতদিন বেঁচে থাকি এটাই করে যাবো। ধন্যবাদ। নমস্কার।